নমস্কার বন্ধুরা, সালমা ভয়েস চ্যানেলে আপনাদের স্বাগত, যেখানে আমরা মন ছুঁয়ে যাওয়া সব গল্প নিয়ে আসি। আজকের গল্পটি রাধিকার, যার জীবন সবসময় কষ্ট ও সংগ্রামে ভরা ছিল। ঘরের কাজ এবং দায়িত্বের মধ্যে সে একা ছিল, কিন্তু তার সাহস ও বিচক্ষণতা তাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে লড়াই করার শক্তি দিত। রাধিকার জীবনে পরিবর্তন আসে যখন অনুজ, তার স্ত্রী মহিমা এবং তাদের সন্তানরা তার জীবনে আসে। এখানে সে ভালোবাসা, আপন করে নেওয়া এবং নিরাপত্তা পায়। সে শেখে যে কঠিন সময়েও আশা এবং ধৈর্য কখনো হারাতে নেই। যদি সে কোথাও রাস্তায় বা পথে আমাকে পায়, তবে তাকে এমন মার দেব যে সে সারা জীবন মনে রাখবে এবং ভবিষ্যতে বাড়ির বাইরে পা রাখার সাহসও করবে না। আসলে বেদ কিছু মাতাল বন্ধুর সঙ্গতে খারাপ হয়ে গিয়েছিল। এই কারণে সে যখনই বাড়িতে মদ খেয়ে ফিরত, কোনো না কোনো অজুহাতে তার বোন রাধিকাকে মারধর করত। একদিন বেদ তার এক বন্ধুর বিয়েতে গিয়েছিল এবং সেখানেই সে খবর পায় যে তার বোন রাধিকা বাড়ি থেকে পালিয়ে গেছে। রাধিকা বাড়ি থেকে পালিয়ে গেছে, এই খবর শুনে তার মুখ রাগে লাল হয়ে ওঠে এবং সে সঙ্গে সঙ্গে তার বন্ধুদের নিয়ে রাধিকাকে খুঁজতে বেরিয়ে পড়ে। বেদের বন্ধুরা তাকে বলে যে একটি যুবতী মেয়ের সম্পর্কে এমন কথা বলা ঠিক নয়, বরং তার সাথে ভালোবাসার সাথে ব্যবহার করা উচিত। বেদ উত্তর দেয়, প্রেম করা হয় প্রেমিকার সাথে, বোনের সাথে নয়। আর যদি আমি আমার বোনকে ভয় দেখিয়ে না রাখি, তবে সেও বাড়াবাড়ি শুরু করবে এবং একদিন কোনো প্রেমিকের সাথে বেরিয়ে গিয়ে আমার সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। তাই তাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। বেদের বোন রাধিকা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছিল। তার বয়স ছিল ১৯ বছর এবং সে ছিল খুবই সুন্দরী। তার মা বাবা মারা গেছেন, তাই তার একমাত্র আশ্রয় ছিল তার ভাই, যে মদের নেশায় আসক্ত ছিল। সে ছোটখাটো বিষয়েও তাকে এমনভাবে মারধর করত যে সেই যন্ত্রণা সহ্য করা অসম্ভব হয়ে উঠত। তার দুই বড় বোনের বিয়ে হয়ে গিয়েছিল এবং বাবা মায়ের মৃত্যুর পর তারা মাইকের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল, কারণ তাদের ভয় ছিল যে তাদের মাতাল ভাই হয়তো রাধিকাকে তাদের ওপর চাপিয়ে দেবে, যাতে সে তার থেকে মুক্তি পেতে পারে। তাদের মাইকে ছেড়ে যাওয়ার আরেকটি কারণ ছিল যে রাধিকা তাদের থেকে বেশি সুন্দরী ছিল এবং তাদের স্বামীরা যখনই রাধিকার সাথে দেখা করত, তারা যেন নিজেদের হুঁশ হারিয়ে ফেলত এবং তাদের দুই বোনকে উপেক্ষা করত। বেদের পরে তাদের আরও এক ভাই ছিল, যে ৫ বছর আগে সন্ন্যাসী হয়ে যায় এবং সে আর কখনো বাড়িতে ফিরত না। রাধিকা ভাগলপুরের একটি ছোট গ্রামে থাকত। ভাইয়ের হাতে বাজেভাবে মার খাওয়ার পর প্রতিবেশী অনুজ প্রায়ই তাকে সাহায্য করত এবং তার জখমে মলম লাগানোর চেষ্টা করত। কিন্তু অনুজের উদ্দেশ্য ভালো ছিল না। সে প্রায়ই রাধিকাকে বলত, তুমি তোমার বাড়ি ছেড়ে দাও, কারণ এই নরক ভরা জীবনযাপনের চেয়ে মরে যাওয়া ভালো। তবে তোমার কাছে আরেকটি বিকল্প আছে, তুমি আমার কাছে চলে এসো। তোমার ভাই তো তোমাকে রোজ মারে, কিন্তু আমি তোমাকে একটুও মারব না, বরং অনেক আদর করব, এমন ভালোবাসা দেব যা প্রতিটি যুবতী মেয়ের প্রয়োজন। সে আরও বলতো, আমার কোনো তাড়া নেই, আর তোমার উপর কোনো চাপও নেই। তুমি খুব শান্তভাবে ভেবে দেখ যে তোমার রোজ রোজ তোমার ভাইয়ের এই মার দরকার নাকি আমার ভালোবাসা। রাধিকা সবসময় অনুজের মিষ্টি কথায় দূরত্ব বজায় রাখত, কিন্তু ভাইয়ের অত্যাচার এখন সীমা ছাড়িয়ে যাচ্ছিল। ফলে সে অনুজের কথাগুলো নিয়ে ভাবতে বাধ্য হয় এবং তার মনে হতে থাকে যে অনুজই তার একমাত্র ভরসা হতে পারে। ভাইয়ের রোজকার মারধরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথমে তার মনে একবার আসে যে আত্মহত্যা করে এই জীবন থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে। তারপর সে ভাবে যে যখন আত্মহত্যাই করতে হবে, তখন একবার অনুজের কথা মানলে ক্ষতি কি, আর তার ভাই বা কি করতে পারবে? বেশি হলে তার প্রাণটাই তো নেবে। আর যখন সে মরে যাবার কথাই ভেবেছে, তখন ভাই যদি তার প্রাণ নেয়, তাতে আর কি বা পার্থক্য হবে? এরপর সে মনকে শক্ত করে বাড়ি থেকে পালিয়ে যায় এবং সোজা অনুজের বাড়িতে চলে যায়, যা তাদের বাড়ি থেকে খুব কাছেই ছিল। অনুজ শহরে চাকরি করত, তবে গ্রামেও তার চাষের জমি ছিল, তাই সে প্রতি মাসে একবার গ্রামে আসত। সেদিনও সে গ্রামে এসেছিল এবং তার বাড়ির দোরগোড়ায় বসে রাধিকার কথাই ভাবছিল। এমন সময় হঠাৎ রাধিকাকে সামনে দেখে সে অবাক হয়ে যায়। রাধিকা হাঁপাতে হাঁপাতে তাকে বলে যে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে, মানে ভাইকে না জানিয়েই। অনুজ বলে, খুব ভালো করেছ, কিন্তু তুমি যদি আগে আমাকে বলতে, তবে আমি পরিকল্পনা করে তোমাকে শহরে পৌঁছে দিতাম। শহরে তোমার কোনো বিপদ থাকত না, কিন্তু এটা গ্রাম। এখানে যদি কেউ জানতে পারে যে তুমি এখন আমার কাছে আছো, তবে তোমার সেই নিষ্ঠুর ভাই আর তার বন্ধুরা তোমাকে ছাড়বে না এবং আমাকেও মারবে। আর এতক্ষণে হয়তো সে তোমার পালানোর খবরও পেয়ে গেছে। রাধিকা বলে,
না, এখনও সে হয়তো জানতে পারেনি, কিন্তু একটি কথা নিশ্চিত যে এখন আমি আর আমার বাড়িতে ফিরে যাব না, যাই ঘটুক না কেন। অনুজ বলল, ঠিক আছে, তুমি একটা কাজ করো, এখন আমার বাড়িতে বসো, আমি বাইরে থেকে তালা লাগিয়ে আগে তোমার বাড়িতে যাই এবং তোমার ভাইয়ের সাথে দেখা করি। যখন আমার বাড়িতে তালা লাগানো থাকবে এবং আমি তোমার ভাইয়ের সাথে থাকব, তখন সে আমাকে সন্দেহ করবে না এবং সে এও ভাবতে পারবে না যে তুমি আমার বাড়িতেও থাকতে পারো। তারপর যা উপযুক্ত মনে হবে তাই করব। তবে দেখো, আমার অনুপস্থিতিতে এমন কোনো কাজ করো না যাতে তোমার সাথে আমিও ফেসে যাই। তারপর অনুজ তাকে বাড়িতে বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় এবং তার ভাই বেদের সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। রাধিকার বাড়িতে যখন সে পৌঁছায়, বেদও ঠিক সেই সময়ই এসেছিল। বেদ তাকে দেখেই জিজ্ঞেস করে, তুমি কি রাধিকাকে কোথাও দেখেছ? অনুজ জিজ্ঞেস করে, কেন, রাধিকার কি হয়েছে? আরে, এসে বাড়ি থেকে পালিয়ে গেছে, জানি না কোথায় গেছে। বেদ বলে। অনুজ জিজ্ঞেস করে, তুমি কি পুলিশে রিপোর্ট করেছ? এখনও করিনি, সে পালাবেই বা কোথায়, ওর কাছে তো টাকাও নেই। তবুও আমি আমার বন্ধুদের স্টেশনে পাঠিয়ে দিয়েছি, যে যদি কোথাও তাকে দেখা যায় তবে বুঝিয়ে সুঝিয়ে তাকে ফিরিয়ে আনবে, আর যদি সে সোজা কথায় রাজি না হয় তবে জোর করে নিয়ে আসবে। একবার ফিরে আসুক, তারপর তার চামড়া তুলে নেব আর তালা দিয়ে বন্ধ করে রাখব। যখন ২-৪ দিন না খেয়ে থাকবে তখন সে বুঝবে যে এভাবে বাড়ি থেকে পালানোর পরিণতি কি হয়। অনুজ জিজ্ঞেস করে, কিন্তু কথা হলো বন্ধু, সে যদি পালিয়ে থাকে তবে কেন পালালো? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বেদ বলে, এটাই তো আমার মাথায় আসছে না, যে হঠাৎ এমন কি হলো যে সে বাড়ি থেকে পালিয়ে গেল। বাকি বাড়িতে একটু আটটু ঝামেলা তো চলতেই থাকে। ২ দিন আগে বাড়ির ঝগড়াই তাকে মেরেছিলাম, হতে পারে সেই কারণে রাগ করে পালিয়ে গেছে। কিন্তু তার এটা ভাবা উচিত ছিল যে আমি যেমনই হই না কেন, তার ভাই তো আমি। ১৯ বছরের যুবতী মেয়েকে যদি দমিয়ে না রাখি তবে সে কারো সাথে কিছু ভুল কাজও করতে পারে, আর তখন তো আমারই সম্মান নষ্ট হবে। অনুজ বলে, তোমার কথা ঠিক, কিন্তু আমার মনে হয় মেয়েটি যদি এতটা খারাপ হয়ে গিয়ে থাকে তবে তোমার উচিত তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে চিরতরে তার থেকে মুক্তি পাওয়া। বেদ বলে, হ্যাঁ, তোমার কথা ঠিক, কিন্তু তার বিয়েতে যে টাকা খরচ হবে তা কোথা থেকে আসবে? আমার ছোট দোকান থেকে দৈনিক ১-২ হাজার টাকার বেশি বিক্রি হয় না, ঘরের খরচ চালানোই কঠিন হয়ে পড়ে। এমন অবস্থায় তাকে কিভাবে সামলাই? আর বিয়েতে যৌতুক দেওয়ার জন্যও তো টাকা দরকার। কিন্তু সে এসব কথা বুঝবে কেন? সে তো শুধু উঠতে চায়, তাহলে কি আমি তাকে উঠতে ছেড়ে দেব? অনুজ উত্তর দেয়, হ্যাঁ, ছেড়ে দাও, কারণ যদি সে উড়েও যায় কি হবে? যদি সে কোথাও মরেও যায় তবে তোমার চিরতরে তার থেকে মুক্তি মিলবে। আর যদি সে তার কোনো প্রেমিকের সাথে পালিয়ে যায় তাহলেও তো তোমারই লাভ, না বিয়ের ঝামেলা না যৌতুকের চিন্তা। তাহলে কেন এত চিন্তা করছো তার জন্য? বেদ বলে, হ্যাঁ দোস্ত, তোমার কথা একদম সঠিক। এরপর সে তার বন্ধু লাকিকে ফোন করে বলে, শোন লাকি, যদি তুমি রাধিকাকে কোথাও দেখতে পাও তবে তাকে ফিরিয়ে আনার দরকার নেই, আর যদি সে ট্রেনে করে কোথাও পালাতে থাকে তবে তাকে পালাতে দাও। কথা বলে সে ফোন কেটে দেয়। তারপর অনুজকে বলে, এই ভালো পরামর্শের জন্য অনেক ধন্যবাদ বন্ধু। এরপর সে বিড়বিড় করে বলে, তবে একটা কথা, আমি যা করছি তা খুবই ভুল করছি। এটা আলাদা বিষয় যে এর পেছনে আমার এক বাধ্যবাধকতা, আমার দারিদ্র্য রয়েছে। অনুজ তাকে বোঝায়, তুমি অকারণে এত ভেবো না, শুধু ওপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন তার সাথে কিছু খারাপ না হয়। তুমি তো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দাওনি, তবে কিসের অনুশোচনা? সে তো নিজেই বাড়ি থেকে পালিয়েছে, তাই নিজেকে দোষ দিও না এবং তোমার বোনের দিক থেকে নিশ্চিন্ত হও এবং বিশ্রাম করো। আর আমিও এবার বাড়ি যাই, কারণ আজই আমার মুম্বাই যেতে হবে। বেদ বলে, ঠিক আছে ভাই, রাম রাম। অনুজও রাম রাম বলে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে রাধিকাকে সব কথা খুলে বলে এবং নিশ্চিত হয়ে বলে যে এখন আমাদের পথ একদম পরিষ্কার। রাতের ট্রেনে আমরা দুজন মুম্বাই চলে যাব। সেখানে আমাদের দুজনের একটি নতুন জীবন হবে, ভালোবাসা ও প্রেমের জীবন। আর শোনো, যদি আমাদের বিয়ে নাও হয় তবুও আমরা দুজন লিভ ইন সম্পর্কে একসাথে থাকতে পারি এবং জীবনের মজা নিতে পারি। আর এখন তো আইনও এর বিরোধিতা করে না, কারণ তুমি এখন সাবালিকা। এই কথা বলতে বলতে সে রাধিকার ঠোঁটে চুমু খায়। রাধিকা তার এই কাজটিকে খারাপ মনে করল না, কারণ সে এটা জানত যে যদি কেউ তাকে আশ্রয় দেয় তবে তার কিছু মূল্য তো তাকে দিতেই হবে, আর তার কাছে দেওয়ার মতো শরীর ছাড়া আর কীই বা ছিল। তাই সে চুপ করে রইল। তবে কিছুক্ষণ পর সে বলল, অনুজ, আমার ভয় লাগছে যে যখন ভাই জানতে পারবে যে আমি তোমার সাথে আছি তখন কি হবে? অনুজ বলল, তুমি তোমার ভাইয়ের চিন্তা একদম করো না আমার রানী, কারণ তুমি যতটা ভালো তোমার মাতাল ভাই ততটাই খারাপ। আর দেখো, খারাপ তো আমিও, কিন্তু তোমার ভাইয়ের মতো নির্মম আর অত্যাচারী নই। আমি তোমার ওপর কখনো হাত তুলব না, এটা আমার তোমার কাছে ওয়াদা। আর ভ্যাসেও প্রিয়, আমি শুধু দুটি কাজ ভালোভাবে করতে জানি,
1 চাকরি করা আর 2 ভালোবাসা দেওয়া। রাধিকা বলল, কিন্তু ভালোবাসা তো অনেক ধরনের হয়। অনুজ উত্তর দেয়, ঠিক বলেছ, ভালোবাসা অনেক ধরনের হয়, কিন্তু আমার ভালোবাসার প্রেমই পছন্দ, জোর করে নেওয়া প্রেম নয়। কারণ যদি জোর করে প্রেম করতে জানতাম তবে এতক্ষণে আমি তোমাকে ধর্ষণ করে ফেলতাম। ঠিক তখনই অনুজের মোবাইলের রিং বেজে উঠল। ফোনটা ছিল তার ভাই বেদের। রাধিকা ভয়ে ভয়ে বলল, এখন কি হবে? অনুজ বলল, ভয় পেও না রাধিকা, কিছুই হবে না। তারপর ফোনটা স্পিকারে দিয়ে সে বলল, হ্যাঁ বেদ ভাই বলো। বেদ বলল, অনুজ তুমি এখানেই চলে এসো, একটা বোপল আছে, রাধিকাও নেই, তাই একসাথে বসে আজ মদ খাই আর মজা করি। অনুজ বলল, সে তো ঠিক আছে বন্ধু, কিন্তু যদি রাধিকার কোনো খোঁজ না পাওয়া যায় এবং সে ক্ষুধাতৃষ্ণায় কাতর হয়ে হঠাৎ ফিরে আসে, তখন কি হবে? বেদ বলল, আমার তো মনে হয় না যে সে আর ফিরবে, আর যদি চলেও আসে তবে তুমিই কোনো ফন্দি করে তাকে কোথাও সরিয়ে দিও। কারণ এখন আর আমি তাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। তার জন্য আমি নিজেও তো মজা করতে পারি না, না কারো বাড়িতে যেতে পারি, না কাউকে আমার বাড়িতে ডাকতে পারি। সে না থাকলে আমাদের জীবনটা বেশ আরামের হবে। অনুজ বলল, ঠিক আছে বন্ধু, আমি এক্ষুনি আসছি। কথা বলে অনুজ ফোন রেখে দিল এবং রাধিকাকে বলল, শুনলে তো তোমার ভাই এখন কি বলল? রাধিকা বলল, হ্যাঁ শুনলাম, সে সত্যিই খুব খারাপ আর অত্যাচারী, তাই তো আমি পালিয়ে এসেছি। অনুজ বলল, তাহলে এখন আমার কথা শোনো, আমি যাচ্ছি তোমার ভাইয়ের কাছে, এই মুহূর্তে সে নেশায় থাকবে। এখন সন্ধ্যা 7টা, তুমি অন্ধকার হওয়ার পর রাত 9টার দিকে চলে এসো। সেই সময় সে আরও বেশি নেশাগ্রস্ত থাকবে, আর তখন আমি তাকে এমনভাবে বোঝাবো যে তোমাকে দেখেই সে তোমার ওপর ক্ষেপে যাবে এবং তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কিংবা তোমার সামনেই আমাকে বলবে যে আমি যেন তোমাকে কোথাও ব্যবস্থা করে দিই, আর তখন আমাদের পথ আরও পরিষ্কার হয়ে যাবে। আমরা দুজন নিশ্চিন্ত রাতের ট্রেনে মুম্বাই যাব এবং তখন তোমাকে পালানোর কোনো দোষ আমার ওপরও পড়বে না। রাধিকা বলল, ঠিক আছে, আমি রাত 9টায় আসব। অনুজ বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, আর আরেকবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে রাত 9টায় তুমি অবশ্যই চলে এসো, যাতে সে আমার সামনেই তোমাকে তার বাড়ি থেকে বের করে দেয় এবং তোমাকে বাড়ি থেকে পালানোর অপবাদ আমার উপর না পড়ে। আর তখন আমরা আমাদের নতুন সফরের জন্য স্বাধীন হব। আর এই সফর যেমনই হোক না কেন, তোমার এই বর্তমানের চেয়ে অবশ্যই ভালো, সুন্দর এবং দারুণ হবে। এরপর অনুজ যেমন ভেবেছিল ঠিক তেমনই হল। যখন সে বেদের বাড়িতে গেল তখন সে বোতল থেকে কেবল 1 পেগ মদ খেল, অথচ বেদ বাকি পুরো বোতলটাই শেষ করে ফেলল। রাত 9টার দিকে যখন রাধিকা বাড়িতে এলো তখন বেদ তাকে ধাক্কা মেরে বের করে দিল এবং বলল, যা, যেখানে খুশি যা, আর কখনো ফিরে আসবি না। এটাই মনে রাখ যে আজ থেকে তোর এই ভাই তোর জন্য চিরদিনের জন্য মরে গেল। রাধিকাও অভিনয় করে বলল, কিন্তু ভাই, আমি এই রাতে কোথায় যাব? তুমি ছাড়া তো এখানে আমার কেউ নেই। সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। তখন বেদ তার পকেট থেকে 10 টাকার একটি মুদ্রা বের করে অনুজকে দিয়ে বলল, অনুজ, এই 10 টাকাটা তুমি রাখো আর একে কিছু কিনে খেতে দাও, না হলে সে সবার কাছে গিয়ে বলবে যে ভাই তাকে ক্ষুধায় মেরে ফেলেছে। অনুজ বলল, সেটা ঠিক আছে বন্ধু, কিন্তু ওকে নিজের বাড়ি থেকে বের করে দিও না, কারণ এই গভীর রাতে ও কোথায় যাবে? আর আমি তো আজ রাতেই মুম্বাই যাচ্ছি। বেদ বলল, ঠিক আছে, এই নাও 100 টাকা, আর একেও তোমার সাথে মুম্বাই নিয়ে যাও। ও তোমার বাড়িতে বাসন মাজা করবে, আর 2-4টে বাড়িতে আরও কাজ জুটিয়ে দিও। এই বলে সে পুরোপুরি মাতাল হয়ে গেল। এখন অনুজের আস্থা একদম পরিষ্কার ছিল এবং রাধিকাও খুশি ছিল। প্রথমে অনুজের সাথে সে তার বাড়িতে গেল এবং সেখান থেকে রাত 11টার ট্রেনে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হল এক নতুন সফরের দিকে। গ্রামের জীবন ছেড়ে শহরের জীবনে এত বড় শহর এবং এখানকার বিশাল অট্টালিকা দেখে সে হতবাক হয়ে গেল। অনুজ মেট্রো ট্রেন ধরল এবং সেখান থেকে কিছুটা দূরেই ছিল তার বিলাসবহুল প্রাসাদোপম বাংলো। বাংলোতে পৌঁছে সে কলিং বেল বাজাতেই একজন সুন্দরী মেয়ে দরজা খুলল। তাকে দেখেই অনুজ বলল, মাই ডার্লিং, এ হলো রাধিকা, আমাদের গ্রামেরই মেয়ে। আর রাধিকা, এ হলো আমার স্ত্রী মহিমা। এই কথা শুনে রাধিকা চমকে গেল, কারণ অনুজ আগে কখনো তাকে বা গ্রামবাসীদের বলেনি যে সে বিবাহিত। অনুজ রাধিকাকে বলল, সফরে তুমি খুব ক্লান্ত হয়ে গেছ, তাই আজ তুমি বিশ্রাম করো, আর কাল আমি তোমাকে বুঝিয়ে দেব যে তোমাকে এখানে কি কাজ করতে হবে। তারপর সে মহিমাকে বলল, একটু দারুণ করে চা বানাও তো, তারপর আমরা আরামে বসে কথা বলবো। মহিমা বলল, ঠিক আছে, আমি এখনই আনছি, আপনারা বসুন। এই বলে মহিমা রান্নাঘরে চলে গেল। মহিমা চলে যেতেই রাধিকা অনুজকে বলল, তুমি কেন আমার কাছে লুকিয়েছিলে যে তুমি বিবাহিত? শুধু আমার কাছেই নয়, গ্রামের কেউ জানে না যে তুমি বিবাহিত। অনুজ বলল,
সোজা কথা প্রিয়, বিবাহিত ছেলেদের সাথে মেয়েরা সহজে জড়ায় না। দেখো রাধিকা, আমি যেমনই হই না কেন, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। এখন তুমি নিজেই নিজের বুকে হাত রেখে বলো যে তুমি যদি জানতে যে আমার বিয়ে হয়ে গেছে, তবে কি তোমার ভাইয়ের হাতে মার খেয়েও তুমি আমার বাড়িতে আসতে? যখন আমি অবিবাহিত ছিলাম তখন তো তুমি আমার কোনো কথাই শুনতে না এবং সবসময় আমার থেকে দূরে থাকতে। আর যদি আমার বিয়ের কথা জানতে, তবে হয়তো তুমি আমাকে দেখতেও পছন্দ করতে না। অনুজ তার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলল। রাধিকা বলল, তবুও তোমার এই মিথ্যায় আমি খুব আঘাত পেয়েছি। অনুজ বলল, চিন্তা করো না আমার জান, আমি তোমার প্রতিটি আঘাতের ওপর মলম লাগিয়ে দেব। আমি মানছি যে আমার একজন স্ত্রী আছে এবং দুজন সন্তানও আছে, তবে ভালোবাসার ক্ষেত্রে প্রিয়, তুমিই ১ নম্বরে আর আমার স্ত্রী ২ নম্বরে। কারণ তোমার ফুলের মতো এই নাজুক শরীরের কাছে মহিমার যৌবন তো ২ পয়সার। রাধিকা বলল, আপনার নিজের স্ত্রী সম্পর্কে এমন কথা বলা উচিত নয়। তিনি শুধু আপনার স্ত্রী নন, তিনি আপনার সম্মানও। অনুজ রাধিকার কাঁধে হাত রেখে বলল, বেঁচে থাকার জন্য আর খুশি থাকার জন্য শুধু সম্মানই যথেষ্ট নয়। আর সম্মান তো এই শহুরে সমাজে আমারও অনেক আছে, কিন্তু যে আনন্দ তোমার বাহুতে পাওয়া যায় সেই আনন্দ আর সুখ এই মিথ্যা আর লোক দেখানো সম্মানে কোথায়? রাধিকা আরও কিছু বলতে যাচ্ছিল, এমন সময় মহিমা চা, বিস্কুট ও মিষ্টি নিয়ে এসে বলল, এই নিন, চায়ের সাথে বিস্কুট আর মিষ্টিও আছে। এখন রাত ৭টা বাজে, ১-২ ঘন্টা বিশ্রাম করুন, তারপর কাজে যাবেন। আর রাধিকা, তুমিও আজ বিশ্রাম করো, কাল থেকে দেখব তোমাকে কি কাজ করতে হবে। তবে তুমি ভেবো না, তুমি এখানে খুশি থাকবে এবং তোমার কোনো কষ্ট হবে না। আচ্ছা বেটা রাধিকা, তোমার বাড়িতে আর কে কে আছে? দরিদ্র রাধিকার কিছু বলার আগেই অনুজ বলে উঠল, মা বাবা কেউই নেই, দুজন বড় বোন আছে যাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু যখন থেকে এই বেচারির মা বাবা মারা গেছেন তখন থেকে সে বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছে। এর কারণ হল তার একজন বড় ভাই যে মাতাল এবং ছোটখাটো বিষয়েও তাকে নির্মমভাবে মারধর করত। শুধু তাই নয়, তার বড় বোনেরা যাদের বিয়ে হয়ে গেছে তাদের ভাই যখন বাড়িতে আসত তখন তাদের সাথে খুব খারাপ ব্যবহার করত এবং গালিগালাজ করত। এই কারণে তার বোনেরা এবং বাকি আত্মীয় স্বজনরাও তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। গ্রামে তার একটি ছোট দোকান আছে যেখানে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকার সামান্য আয় হয়, যা সে মদের পেছনে উড়িয়ে দেয়। বাড়িতে খাবার থাকুক বা না থাকুক, মদ না খেয়ে সে থাকতে পারে না। বেচারি রাধিকাকে সে রোজ মারত এবং পেট ভরে খেতেও দিত না। কালও তাকে খুব মেরেছিল। সে তো আত্মহত্যা করতে যাচ্ছিল, তখন অনেক কষ্টে তাকে বুঝিয়ে সুঝিয়ে আমি আমার সাথে শহরে নিয়ে এসেছি। আর এখন সে এখানেই থাকবে। সে বাড়ির সব কাজ করবে, ঝাঁটা দেওয়া, মোছা, বাসন মাজা, কাপড় ধোয়া, বাচ্চাদের তৈরি করা এবং রান্না করতেও তোমাকে সাহায্য করবে। মহিমা বলল, তাহলে তো তুমি খুব ভালো কাজ করেছ যে ওকে তোমার সাথে এখানে নিয়ে এসেছ। একটি অসহায় মেয়ের জীবন বাঁচিয়ে তুমি অনেক পুণ্যের কাজ করেছ। এখন যদি আমার কথা শোনো, তবে আজ থেকেই তোমার সব খারাপ কাজ ছেড়ে দাও। কারণ এই সুদের ব্যবসায় তুমি আজ পর্যন্ত যত পাপ করেছ আর ভুল কাজ করেছ, তার মধ্যে অনেক পাপই আজ তোমার ধুয়ে গেল, কারণ তুমি একটি নিষ্পাপ জীবন বাঁচিয়েছ। কিন্তু ভবিষ্যতে তুমি তোমার পাপের বোঝা বাড়ানোর অপরাধ করো না। এটাই মনে করো যে ঈশ্বর তোমাকে শুধরে যাওয়ার একটা ভালো সুযোগ দিয়েছেন, একজন ভালো মানুষ হওয়ার সুযোগ। তাই এখন আর কখনো কোনো ভুল কাজ করো না। আমাদের ৩টি মিষ্টি সন্তান আছে, তাদেরও খেয়াল রাখতে হবে। যদি তোমার খারাপ অভ্যাসের কারণে কালকে তারাও বিগড়ে যায়, তবে আমাদের কাছে আর কি থাকবে? সব কিছু ভেঙে যাবে। তাই আজ থেকেই এই সংকল্প নাও যে এখন থেকে আর কোনো ভুল কাজ করবে না। বরং আমি তো বলবো, এই সুদের ব্যবসা থেকে তুমি এতদিনে অনেক টাকা কামিয়েছ। এখন এই ব্যবসা ছেড়ে দিয়ে কোনো শান্তিদায়ক ব্যবসা করো, যাতে সন্তানদের ভবিষ্যৎ গড়ে ওঠে এবং তারা ভালো অভ্যাস শেখে। তোমার এই ব্যবসায় প্রায়ই মারামারি, গালিগালাজ আর খুনোখুনি হতেই থাকে। তোমার সঙ্গীরাও সবাই এমনই। তাই আমি বলবো যে এই ব্যবসাটাই পাল্টে দাও। এই রোজ নতুন নতুন ঝামেলা, ঘুষখড়ি, রিশ্ওয়াত, শত্রুতা, বেইমানি এসব ঠিক নয়। অনুজ বলল, তুমি খুব উপদেশ দাও, তবুও আমি এই বিষয়ে ভেবে দেখব। ঠিক তখনই রাধিকাকে দেখে তার হৃদয় থেকে একটি দীর্ঘশ্বাস বের হল এবং সে ভাবল, এখন তার পক্ষে শুধরানো আরও কঠিন, কারণ রাধিকার সৌন্দর্যের স্বাদ না নিয়ে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। আর এখন তো সে পুরোপুরি তারই, কারণ তার সেই নিষ্ঠুর ও মাতাল ভাইও আর নেই। এখন সে সম্পূর্ণরূপে তারই, শুধু তারই। অনুজ বলল, দেখো রাধিকা, এখন আমিও একটু ক্লান্ত আর এই মহিমার কারণে কিছুটা বিরক্ত। ও কি বোঝে যে টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয় আর কত কাঠখড় পোড়াতে হয়।
তবে গিয়ে টাকা আসে। আর জীবনে টাকা খুব বড় জিনিস। টাকা না থাকলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ঘর বরবাদ হয়ে যাবে। আর এটা একটা খুবই তেতো সত্যি যে এখানে কেউ কারো সাহায্য করে না যদি পকেটে টাকা না থাকে। টাকা কোথা থেকে এলো আর কিভাবে এলো এই নিয়েও কারো কোনো মাথা ব্যথা থাকে না, শুধু টাকা থাকতে হবে। আর টাকাই দেখে এখানে মানুষের সম্মান হয়। কিন্তু এই কথাটা মহিমাকে কে বোঝাবে? ওর মাথায় তো সবসময় সততার ভূত চেপে থাকে। অনুজের এসব কথা শুনে রাধিকা বলল, আমি জানি না আপনি কিভাবে টাকা রোজগার করেন, তবে এটা অবশ্যই জানি যে আপনার স্ত্রী যা বলছেন তা একেবারে সঠিক। এই মুহূর্তে যদি আপনার কাছে এত টাকা থাকে যে আপনি সেই টাকা দিয়ে আরামে আর সততার সাথে কোনো কাজ করে সংসারের খরচ চালাতে পারেন, তবে অসততার পথ ছেড়ে দেওয়াই ভালো। এখন পর্যন্ত আপনি যা কিছু করেছেন তা ভুলে যান, কারণ আমাদের অতীতের কথা ভুলে গিয়ে শুধু ভবিষ্যতের কথা ভাবা উচিত। আমরা যেন এমন কিছু করি যা ভালো হয়, এবং এমন কিছু করি যাতে আমরা যে সম্মান ও ভালোবাসা পাই তা মন থেকে আসে, তবেই একটি পরিবার সুখী হয়। আপনি আমার কাছেও অনেক মিথ্যে বলেছেন, কিন্তু আপনি জানেন না যে সত্যিটা জেনে আমি কতটা কষ্ট পেয়েছি। কিন্তু আজ যদি আমাদের মঙ্গল হয় তবে আমিও আমার অতীত ভুলে যেতে চাইব। আমি কি করেছি, আমার ভাই আমার সাথে কি করেছে, আর আপনি আমার সাথে কি করেছেন। আমাদের ভবিষ্যৎ দেখতে হবে, বর্তমানকে দেখতে হবে, আর অতীতকে ভুলে যেতে হবে। অনুজ বলল, বড্ড বাড়াবাড়ি করছো। একজন হলো মহিমা, যে সব সময় উপদেশ ছাড়ে, আর এখন তুমিও তার কথায় সায় দিতে শুরু করেছ। দেখো, আমাকে এমন ভালো মানুষও হতে হবে না যে আমি আমার জমানো ব্যবসা নষ্ট করে দেব, নিজের আনন্দ ত্যাগ করব। তুমিও তো এক বোতল মদের মতোই। যদি তুমি তোমার রূপের নেশা আমাকে খাওয়াতে থাকো, তবে আমি সেই খারাপ বিষাক্ত মদের বোতলকে হাতও দেব না। এটা আমার তোমার কাছে ওয়াদা। এই বলে অনুজ তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরল এবং তার ঠোঁটে চুমন করতে শুরু করল। রাধিকা বলল, আপনি মিথ্যুক এবং শুধরানোরও পাত্র নন। আপনার তিনটি সন্তান, পিন্টু, বিট্টু আর পিঙ্কি। আপনি কি শুধু আমাকে পটানোর জন্য আর আমার সাথে মজা করার জন্যই এত বড় মিথ্যা বলেছিলেন? আপনি আমাকে কখনো বলেননি যে আপনার বিয়ে হয়ে গেছে, আর এটাও বলেননি যে আপনার সন্তানও আছে। ঠিক তখনই মহিমার আসার শব্দ শুনে অনুজ তাকে নিজের থেকে আলাদা করে বলল, দেখো, এই মুহূর্তে তুমি বিশ্রাম করো, বাকি কথা আমরা সন্ধ্যায় বলবো। মহিমা বলল, আরে, আপনি এখনও এখানেই আছেন, যান এবং কিছুক্ষণ বিশ্রাম করুন, যাতে সফরের ক্লান্তি দূর হয়। অনুজ বলল, ওকে ডার্লিং, যাচ্ছি। এবং যেতে যেতে সে মহিমার ঠোঁটে চুমু খেল, তবে তার চোখ ছিল রাধিকার দিকে। অনুজ চলে যাওয়ার পর মহিমা রাধিকাকে বলল, আমার স্বামী খুব ভালো এবং আমাকে খুব ভালোবাসে, তবে হয়তো প্রয়োজনের চেয়েও অনেক বেশি, যা কখনো কখনো আমার ভালো লাগে না। আর বেটা, তুমিও একটু বিশ্রাম করে নাও, চলো আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই। রাধিকা যখন তার ঘর দেখল তখন তার চোখ কপালে উঠে গেল, কারণ ঘরটি ছিল খুবই সুন্দর। গ্রামের তার সেই অর্ধেক কাঁচা অর্ধেক পাকা বাড়ি আর কোথায় এই সুন্দর বাংলো। ততক্ষণে সে এখানে যা কিছু দেখেছে সবই তার কল্পনার বাইরে ছিল। মহিমা বলল, এখন তুমি বিশ্রাম করো, আমি রান্নাঘরে যাই, আজ অনেক কাজ আছে। আজ বাচ্চাদের স্কুল হাফ ডে, তাই আজ তারা তাড়াতাড়ি ফিরে আসবে। রাধিকা বলল, দিদি, আমি কি আপনাকে কিছু সাহায্য করতে পারি? মহিমা বলল, না, আমি আগেও তোমাকে বলেছি যে আজ শুধু বিশ্রাম করো। এই বলে সে রান্নাঘরে চলে গেল। মহিমা চলে যাওয়ার পর রাধিকা তার জীবন এবং অনুজের সম্পর্কে ভাবতে শুরু করল। সে তো আগেই জানত যে অনুজ ভালো মানুষ নয়, কারণ গ্রামে যখনই সে তাকে দেখত তার চোখে লালসা থাকত। সে শুধু তার যৌবনের রস আস্বাদন করতে চেয়েছিল, এটাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু সেও তো নিরুপায় ছিল। কতদিন সে তার আপন ভাইয়ের মার সহ্য করবে? আর কে জানে, মদের নেশায় তার ভাইও যদি কখনো তার সাথে কিছু ভুল করত, তখন কি হতো? কারণ মদের নেশা প্রায়ই সম্পর্কে সম্মান করে না, তাই নিজের ভাগ্যের লেখা তো তাকে ভোগ করতেই হবে। বলা হয়, যার কেউ নেই তার ভগবান আছেন, কিন্তু ভগবান তো মন্দিরে থাকেন, কারণ মন্দিরের বাইরে সে কখনো ভগবানকে দেখতে পায়নি। আর যদি ভগবান তার সাথে থাকত, তবে কি তিনি তাকে রক্ষা করতেন না, কোনো পথ বাতলে দিতেন না, তার ভাইয়ের মনে বোনের প্রতি ভালোবাসার জন্ম দিতেন না? কিন্তু না, তার জীবনে তো কেবল কষ্টই কষ্ট ছিল। সে কখনো মুহূর্তের জন্যেও সুখ পায়নি, আর ভবিষ্যতে তার সাথে কি হতে চলেছে তাও সে বুঝতে পারছিল না। প্রথমে সে ভেবেছিল যে অনুজ যেমনই হোক তার ভাইয়ের চেয়ে তো ভালো, তাই সে তার সাথেই থাকবে, এবং যদি সব ঠিক থাকে তবে একদিন তাকে বিয়েও করবে। কিন্তু এখানে তো পুরো ব্যাপারটাই উল্টে গেল। তার তো স্ত্রীও আছে আর তিনটি সন্তান।
মানে তাকে এখানে সারা জীবন দাসী হয়ে থাকতে হবে এবং নিজের শরীরও বিক্রি করতে হবে। তবে আশার একটি কিরণ তখনও সে দেখতে পাচ্ছিল, আর সেই কিরণটি ছিল অনুজের স্ত্রী মহিমা। তার মনে হচ্ছিল হয়তো মহিমাই তার কিছু ভালো করতে পারে এবং তার সম্মান রক্ষা করতে পারে। সে যখন এই সমস্ত কথা ভাবছিল তখনই ৩ সন্তান স্কুল থেকে ফিরে এলো। রাধিকাকে দেখেই ৩ সন্তান জিজ্ঞেস করল, আপনি কে দিদি, আর কোথা থেকে এসেছেন? রাধিকার খুব ভালো লাগল শিশুদের মুখে নিজের জন্য দিদি শব্দটি শুনে। সে বলল, এই একটু আগেই এসেছি। তোমরা কোন ক্লাসে পড়ো বেটা? পিঙ্কি বলল, আমি ক্লাস 6-এ পড়ি, আর আমার ভাই পিন্টু ক্লাস 5-এ আর বিট্টু ক্লাস 4-এ পড়ে। দিদি, আপনি কি আমাদের সাথে থাকবেন নাকি কিছুদিন থেকে আবার চলে যাবেন? রাধিকা বলল, না বাচ্চারা, আমি এখন এখানেই থাকব। আমাকে বাড়ির অনেক কাজ করতে হবে, ঝাঁটা দেওয়া, মোছা, বাসন মাজা, রান্না করা ইত্যাদি। মহিমা বাচ্চাদের দেখে বলল, আরে বাচ্চারা, তোমরা এসেই তোমাদের দিদিকে বিরক্ত করা শুরু করে দিয়েছ। চলো, আগে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও, তারপর একটু বিশ্রাম করে পড়তে বসবে। আর শোনো, তোমাদের দিদি এখন সফরের ক্লান্তিতে আছে, তাই ওকে একটু বিশ্রাম করতে দাও। বাচ্চারা বলল, ঠিক আছে দিদি, আপনি বিশ্রাম করুন, আমরা পরে আসব। এই বলে বাচ্চারা ঘরে চলে গেল। তখন মহিমা রাধিকাকে বলল, আমার বাচ্চারা খুব দুষ্টু, তবে খুব ভালো আর মিষ্টি। যদি বেশি বিরক্ত করে তবে আমাকে বলবে। রাধিকা বলল, আরে না, আপনার 2 জন সন্তানই সত্যি খুব মিষ্টি, আমার তো এদের সাথে খুব মন লাগবে। মহিমা বলল, এটা তো খুব ভালো কথা। যদি তুমি এই বাচ্চাদের সামলে নাও তবে আমাদের ওপর তোমার খুব বড় একটা অনুগ্রহ হবে। রাধিকা বলল, আপনি এসব কি বলছেন? বাচ্চাদের কে না ভালোবাসে, আর আপনার বাচ্চারা তো খুব কিউট। ওরা আমাকে দেখেই আমার সাথে সম্পর্ক তৈরি করে নিয়েছে এবং আমাকে দিবি বলেছে, তাই ওরা আমার ছোট ভাই বোন হলো। তো এখন এদের দেখাশোনা করা আমার কর্তব্য। মহিমা বলল, তুমিও খুব মিষ্টি মেয়ে। এখন তুমি যদি এখান থেকে যেতেও চাও তবুও আমি তোমাকে কোথাও যেতে দেব না, কারণ এখন তুমি আমার মেয়ে, সবচেয়ে বড় মেয়ে আর সবচেয়ে পেয়ারি মেয়ে। এই কথা বলতে বলতে মহিমা তাকে বুকে জড়িয়ে ধরল। আজ রাধিকা খুব ভালো অনুভব করছিল। প্রতিদিন রাতে তাকে ভাইয়ের মার খেতে হতো, কিন্তু এই নতুন শহরে, নতুন বাড়িতে আজ সে খুব শান্তি পেল। জীবনে প্রথমবার মার না খেয়ে নরম বিছানায় সে ঘুমোচ্ছিল। তার মনে হচ্ছিল যেন সে স্বপ্নের জগতে আছে। যদিও অনুজের আচরণ তার প্রতি ঠিক ছিল না, কিন্তু এখনও পর্যন্ত সে তার সাথে কোনো জোর করেনি, আর এই ভেবেই সে অনেকটা স্বস্তি পেল। অনুজ যেমনই হোক না কেন, তাকে দেখলে কেন জানি তার রাগ আসত না। সে তার সাথে মিথ্যা বলেছিল, প্রতারণা করেছিল, তবুও কোথাও না কোথাও তার মনে অনুজের প্রতি একটা আপনত্বের অনুভূতি ছিল। হয়তো এই কারণেই যে জীবনের সবচেয়ে কঠিন সময়ে অনুজই তাকে আশ্রয় দিয়েছিল। না হলে আজ তার কি হতো কে জানে। হয়তো আজ সে এই পৃথিবীতেই থাকত না। আর তারপর মহিমা এবং তার মিষ্টি ছোট ছোট বাচ্চারা তার জীবনে খুশি আনার জন্য যথেষ্ট ছিল। অনেকক্ষণ ধরে সে এই সমস্ত চিন্তায় মগ্ন ছিল এবং কখন যে তার ঘুম এসে গেল তা সে জানতেও পারল না। যখন তার ঘুম ভাঙল তখন হঠাৎ সে তার শরীরে 2টি হাতের স্পর্শ অনুভব করল। সে ঘাবড়ে গেল এবং সাথে সাথে বিছানা থেকে উঠে বসল, কিন্তু তার হঠাৎ উঠে বসার সাথে সাথেই তার টপ তার শরীর থেকে সরে গেল। সে দেখল তার বিছানায় অনুজ। সে কিছু বলতে যাচ্ছিল, তখনই অনুজ সঙ্গে সঙ্গে তার ঠোঁটে 2টি আঙুল রেখে তাকে চুপ থাকতে ইশারা করল এবং তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরে বলল, একটা শব্দও করবে না, না হলে মহিমা আর বাচ্চারা জেগে যাবে। এখন সবাই গভীর ঘুমে আছে, আর এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। খুব কষ্ট করে এই সুন্দর মুহূর্তগুলো আমরা পেয়েছি, যেখানে তুমি আমার সাথে আছো আর তোমার এই সুন্দর রূপ আমার বাহুতে। আজ কোনো কথা বলো না, আর কিছুক্ষণ তোমার রূপের নেশা আমাকে পান করতে দাও। রাধিকা খুবই বিচলিত হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে কি করবে। এই সময় সে চিৎকারও করতে পারত না বা কোনো ধরনের বিরোধিতা করতে পারত না, কারণ এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। অনুজ মহিমার চোখে, তার সন্তানদের চোখে খারাপ হয়ে যেত, আর এতে তারও কি লাভ হতো? অনুজ যেমনই হোক, সে মহিমার স্বামী ছিল। তাই যদি সে বিরোধিতা করত এবং মহিমা এই অনৈতিক সম্পর্কের কথা জানতে পারত, তবে কি মহিমা তাকে সমর্থন করত? মহিমা কি তাকে এই বাড়িতে থাকতে দিত? বা অনুজ কি মহিমাকে ছেড়ে তাকে বিয়ে করত? আর অনুজ যদি তার প্রেমে পাগল হয়ে এমন কোনো পদক্ষেপ নিত, তবে তা কত ভুল হতো। একটি ভালো হাসিখুশি পরিবার ধ্বংস হয়ে যেত। তাছাড়া একটি কঠিন সত্য এটাও যে একজন ভারতীয় নারী ভুল হলেও নিজের স্বামীর পক্ষই নয়।
মানে যদি অনুজের এই সত্য ফাঁস হয়ে যেত তবে এতে তারই ক্ষতি হতো, কারণ তখন তাকেই নিশ্চিতভাবে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো। যদিও অনিচ্ছা সত্ত্বেও মহিমা স্বামীরই পক্ষ নিত, কারণ সে যদি তা না করত তবে তার পুরো সংসার ভেঙে যেত। আর এটাও সত্যি যে যদি কোনো মেয়ের কোনো অবলম্বন থাকে, কোনো আপনজন থাকে, তবে তার মধ্যে বিরোধিতা করার শক্তিও থাকে। কিন্তু একজন একা মেয়ের, যার কোনো আপনজন নেই, কোনো বন্ধু নেই, কোনো আশ্রয় নেই, তার সামনে এমন কঠিন পরিস্থিতিতে সমঝোতা করা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। হ্যাঁ, সে আত্মহত্যা করতে পারে, কিন্তু তা তো কোনো সমস্যার সমাধান নয়। এই নির্মম সমাজ দ্বারা নিপীড়িত হয়ে প্রতিদিন না জানি কত মেয়ে আত্মহত্যা করে, কিন্তু তাতে কি হয়? এতে কি কোনো পার্থক্য আসে? সমাজে কি কোনো পরিবর্তন আসে? আর আত্মহত্যা করাও তো একটি অপরাধ। তাই এমন পরিস্থিতিতে নিজের জীবন দেওয়ার বদলে পরিস্থিতি থেকে লড়াই করা উচিত। সমস্যা যতই গুরুতর হোক না কেন, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, জীবন থেকে হেরে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করা সমস্যাকে আরও গুরুতর করে তোলে এবং অপরাধকেও প্রশ্রয় দেয়। রাধিকা ভাবল, এই মুহূর্তে অনুজের ওপর লালসার ভূত চেপে আছে, এবং এই সময় সে তার কোনো কথাই শুনবে না। কারণ যখনই কোনো মানুষের ওপর লালসার ভূত চেপে বসে, তখন তার বুদ্ধি ভোঁতা হয়ে যায় এবং সে তার লালসার আগুন নেভানোর জন্য সব কিছু করতে পারে। এমনকি নিজের ইচ্ছা পূরণ না হলে সে কাউকে খুনও করতে পারে। অনেকক্ষণ চিন্তা করার পর রাধিকা অনুজের বিরোধিতা না করে তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরল এবং বলল, আজ আমার শরীরে খুব ব্যথা প্লিজ, আর আমি খুব ক্লান্ত। কতদিন পর আজ একটু শান্তি করে ঘুমোচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে উঠিয়ে দিলে। প্লিজ আজ নয়, পরে কখনো। রাধিকার এই ভালোবাসাপূর্ণ স্বীকারোক্তি অনুজের ওপর ইতিবাচক প্রভাব ফেলল, এবং সে তার ঠোঁটে চুম্বন করে বলল, ঠিক আছে মাই ডার্লিং, তুমি এতটুকু বলেছ, এটাই আমার জন্য যথেষ্ট। আর তারপর সে রাধিকার সাথে কোনো জোর করল না। হ্যাঁ, কিছুক্ষণ তাকে চুমো খেতে থাকল, কিন্তু তারপর সে চুপচাপ নিজের ঘরে চলে গেল। অনুজ চলে যাওয়ার পর রাধিকা ভাবল, এটা সত্যি যে মানুষের মধ্যে মানবিকতাও জীবিত আছে। যদি এমন না হতো তবে আজ অনুজ যে কোনো মূল্যে আকে ছাড়ত না এবং তার এই অবৈধ প্রেমকে পূর্ণতা দিতে পিছপা হতো না, যদিও পরে যতই বড় ঝড় আসুক না কেন। রাধিকা সিদ্ধান্ত নিল, কিন্তু আমাকে এখন অনুজের এই মানবিকতাকেই জাগিয়ে তুলতে হবে, আর এই কাজে মহিমা এবং তার সন্তানরাই আমার সহায়ক হবে। অনেকক্ষণ ভরে সে তার জীবনে আসা এই নতুন ঝড় থেকে নিরাপদে বেরিয়ে আসার কথা ভাবতে থাকল এবং অবশেষে এই সিদ্ধান্ত নিল যে এখন তাকে এমন একটি জাল বুনতে হবে যাতে অনুজ নিজেই বুঝতে পারে যে তার আচরণ ঠিক নয়, কারণ তার এই ভুল আচরণের কারণে তার পরিবারের সুখের উপর গ্রহণ লেগে যাবে এবং এমনও হতে পারে যে ভবিষ্যতে তার পুরো জীবনটা চিরদিনের জন্য জেলের পেছনে কবর হয়ে যাবে। এই সমস্ত চিন্তায় ডুবে থাকা রাধিকা নিজের শরীরের হুঁশি পেল না এবং হঠাৎ যখন সে তার অর্ধ উলঙ্গ শরীর দেখল, তখন সাথে সাথে চাদর টেনে ঘুমিয়ে পড়ল। যখন রাধিকার ঘুম ভাঙল তখন সকাল 5টা বাজে। সে তাড়াতাড়ি ফ্রেশ হল এবং রান্নাঘরে গিয়ে চা তৈরি করল। চায়ের ট্রে নিয়ে সে মহিমার ঘরে এলো। মহিমা রাধিকার হাতে চায়ের ট্রে দেখে তাকে ভেতরে ডাকল এবং বলল, আরে রাধিকা, এত সকালে তুমি উঠে চা বানালে, আমাকে জাগালে না কেন? রাধিকা বলল, কেন, আমার কি এতটুকু অধিকার নেই যে আমি সকালে উঠে আপনাকে নিজের হাতে তৈরি চা পান করাতে পারি? মহিমা বলল, আরে না, এটা তো খুব ভালো করেছ তুমি, কিন্তু তুমি তো কালকেই এসেছ, 1-2 দিন বিশ্রাম করতে পারতে, আর এত তাড়াতাড়ি চা বানানোর কি দরকার ছিল? রাধিকা বলল, এই কারণে যে আমি প্রতিদিন সকালেই আমার বাড়িতেও চা বানাতাম আমার ভাইয়ের জন্য, আর ভ্যাসেও আমার সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস আছে, তাই ফ্রেশ হয়ে সবার আগে আমি আপনাদের জন্য চা তৈরি করেছি। মহিমা বলল, ও রাধিকা, তুমি কি নিজের জন্য চা বানিয়েছ? না বানিয়ে থাকলে তুমিও তোমার চায়ের কাপ নিয়ে এখানেই এসো। রাধিকা বলল, জি, এখনই আসছি। রাধিকা চলে যেতেই মহিমা অনুজকে জাগিয়ে বলল, আরে শুনছ গো, দেখো, রাধিকা আমাদের জন্য এত সকালে চা নিয়ে এসেছে, আর তুমি এখনও ঘুমোচ্ছ। ওঠো, তাড়াতাড়ি ওঠো আর চা খাও। অনুজ বলল, চা কোথায়, আমাকে দাও। মহিমা অনুজের হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। অনুজ বলল, বাহ, কি দারুণ চা বানিয়েছে, এত ভালো চা তো তুমিও কোনোদিন খাওয়াওনি। মেয়েটা যখন এত মিষ্টি, তখন তার বানানো চা তো ভালো হবেই। ঠিক তখনই রাধিকা নিজের চায়ের কাপ নিয়ে এলো। মহিমা বলল,
এসো রাধিকা বেটা, আমার কাছে বসো, খুব ভালো চা বানিয়েছ তুমি, এরও খুব পছন্দ হয়েছে। রাধিকা বলল, ধন্যবাদ আঙ্কেল, 100 ধন্যবাদ আন্টি। মহিমা বলল, আন্টি নয়, আমাকে মা বলো, কারণ তুমি আমার মেয়ের মতো, সবচেয়ে বড় মেয়ে আর সবচেয়ে প্যারি মেয়ে। রাধিকা বলল, আর আপনিও তো আমার সবচেয়ে প্যারি মা। এই বলে রাধিকা মহিমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। মহিমা রাধিকার কপালে চুম্বন করে বলল, সুখী হাও বেটি। বাচ্চাদের জন্য টিফিনে কি বানাবো? ওদের কটায় স্কুলে যেতে হবে মা? রাধিকা বলল, আরে মা, আমি এখনই বাচ্চাদের জন্য পরোটা আর সবজি বানিয়ে দিচ্ছি, আপনি কেন চিন্তা করছেন? মহিমা বলল, তুমি এসব কি বলছো মা? ওরা আমার ছোট ভাই বোন, তাই আমি কেন তাদের চিন্তা করব না? আজ থেকে আমি ওদের জন্য টিফিন বানাবো, আপনি শুধু বলুন যে ওদের জন্য কি বানাতে হবে। মহিমা বলল, বেটা, পরোটা নয়, আর পনিরের সবজি বানাতে হবে, কারণ বাচ্চারা পনিরের সবজি খুব পছন্দ করে। আর আঙ্কেলের জন্য কি রান্না করব? ওরও তো 10টার সময় কাজে যেতে হবে, তাই না? মহিমা বলল, বেটা, আঙ্কেল নয়, এখন থেকে ইনি তোমার বাবা, আর উনি রোজ বাড়ি থেকে খেয়ে 11টায় কাজে বেরোন। তখন অনুজ বিরক্ত হয়ে মহিমাকে বলল, পাগল হয়ে গেছ নাকি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এই একদিনের মেয়ের ওপর এত ভরসা করে নিলে? তুমি নিজেই ওর মা হয়ে গেলে, আর আমাকে বাবা বানিয়ে দিলে। আরে ওকে কিছুদিন কাজ তো করতে দাও, তারপর কোনো সম্পর্ক জোড়ো, এখন থেকেই এত মাথায় তোলার দরকার নেই। মহিমা বলল, আপনি চুপ থাকুন, আমি আমার মেয়েকে চিনি, ও আমার সাথেই থাকবে, আমার মেয়ে হয়ে, আর আপনিও আজ থেকে ওর বাবা, কিছু বুঝলেন? আপনি এত মিষ্টি মেয়েকে সন্দেহ করছেন, অথচ আপনিই তো ওকে গ্রাম থেকে নিয়ে এসেছেন, তাহলে এমন কথা আপনি কিভাবে বলতে পারেন? আর ওয়াসেও এখন তো আমরাই ওর ভরসা। তারপর রাধিকার চুলে হাত বুলিয়ে বলল, বেটি, তুমি একদম চিন্তা করো না, আর কখনো এটা ভেবো না যে তুমি আমাদের ওপর বোঝা, বরং তুমি তো আমাদের সাহায্যকারী, কারণ তোমার যতটা আমাদের প্রয়োজন তার চেয়েও বেশি আমাদের তোমাকে প্রয়োজন, আমাদের বাচ্চাদের তোমাকে প্রয়োজন, আর এরও তোমাকে প্রয়োজন, কারণ এদের খাওয়া দাওয়া আর ঘরের কাজ নিয়ে এত বায়না যে আমি একা সামলাতে পারি না। এখন তুমি এসেছো বেটি, তাই আমি একটু আরাম পাবো, আর এরাও একটু শান্তি পাবে। আর শোনো, তুমি ওন কথায় খারাপ ভেবো না। রাধিকা বলল, জি মা, আমি কেন খারাপ ভাবব, আর এখন তো আমার বাবাও আছেন। রাধিকা অনুজের দিকে তাকিয়ে এই কথা বলল। অনুজ তখন চোখ পাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। এর মধ্যে বাচ্চারাও উঠে গেল এবং রাধিকাকে দেখেই তাকে জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং দিদি। রাধিকা বলল, গুড মর্নিং আমার প্রিয় ভাই বোনেরা, কিন্তু তোমরা মা বাবাকে গুড মর্নিং বলনি কেন? বাচ্চারা বলল, দুঃখিত দিদি। এই বলে দুজনে তখন তাদের মা বাবাকেও গুড মর্নিং বলল। মহিমা বলল, গুড মর্নিং বাচ্চারা, ওঠো আর তাড়াতাড়ি স্কুলের জন্য তৈরি হয়ে যাও। বাচ্চারা বলল, ঠিক আছে মা। এই বলে 3 সন্তান স্কুলের প্রস্তুতির জন্য লেগে গেল। রাধিকা বলল, মা, আমিও যাই পনিরের সবজি আর পরোটা বানাতে, না হলে বাচ্চাদের টিফিন সময়মতো তৈরি হবে না। মহিমা বলল, ঠিক আছে বেটি, তুমি চলো, আমিও এখনই আসছি। রাধিকা বলল, না মা, আজ আপনি বিশ্রাম করুন, রান্নাটা আমিই করি, আপনি বলবেন কেমন হয়েছে। মহিমা বলল, ঠিক আছে বেটি, কিন্তু এত কাজ তুমি একা কিভাবে করবে? রাধিকা বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি সব করে নেব। এই বলে সে রান্নাঘরে চলে গেল। মহিমা ভাবল, মেয়েটা কত মিষ্টি, কিছু না বলেই নিজে থেকেই কাজে লেগে গেল, চা বানাল, আর এখন বাচ্চাদের জন্য টিফিনও তৈরি করছে, আর বলছে যে রান্নাও করবে। এত কাজ, আর তাও খুশি মনে করছে। সত্যি আমার মেয়েটা হীরা, লাখে একটা। এত ভালো আর মিষ্টি মেয়েকে কেউ কিভাবে অত্যাচার করতে পারে? এমন ভাইও কি হতে পারে যে তার এত পেয়ারি বোনের ওপর হাত তোলে? মহিমা অনুজকে বলল, হয়, অনেক বাড়িতেই এমন হয়। এই পৃথিবীতে এমন অনেক অন্যায় আছে যা হয়তো তুমি কল্পনাও করতে পারবে না, কিন্তু আমরা কি করতে পারি? একেই মানুষের ভাগ্য বলে, আর কেউ কেউ একে পূর্বজন্মে করা পাপের ফলও বলে। মহিমা বলল, ঠিকই বলেছ, এই কারণেই ভগবানও সময় সময়ে আমাদের পরীক্ষা নেন। এখন দেখুন না, আপনি রাধিকাকে এখানে এনে কত ভালো কাজ করেছেন, তার ভাইয়ের অত্যাচার থেকে তাকে বাঁচিয়েছেন, না হলে এত মিষ্টি মেয়ে হয়তো আজ এই পৃথিবীতেই থাকত না। এখন আমাদের কর্তব্য হল যে আমরা আমাদের রাধিকা মেয়ের সম্পূর্ণ খেয়াল রাখব এবং তাকে কখনো কষ্ট দেব না, এমন কোনো কাজ করব না যাতে আমাদের কারণে তার চোখে জল আসে। অনুজ বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলছ, তবে এরপর সে আর কিছু বলতে পারল না, কারণ তার চোখে তো রাধিকা অন্য কিছুই ছিল, এবং সে তাকে নিজের সাথে এনেছিল এই কারণে যে তার সাথে নিজের রাতগুলো রঙিন করতে পারে।
মহিমা বলল, উফ, কত দেরি হয়ে গেল। রাধিকা মেয়েটা একা কষ্ট পাচ্ছে, আর আমরা এখনও বিছানায় শুয়ে আছি। উঠুন, আপনিও স্নান করে নিন, আর আমি দেখি রাধিকা মেয়েটা কি করছে। এখনও তো সে ঠিকভাবে এটাও জানে না যে কোন জিনিসটা কোথায় রাখা আছে। অনুজ বলল, ঠিক আছে, আমিও ফ্রেশ হই, তারপর ভাবি যে এরপর কি করতে হবে। ওদিকে মহিমা যখন রান্নাঘরে গেল, ততক্ষণে রাধিকা পনিরের সবজি তৈরি করে ফেলেছিল এবং আটা মেখে পরোটা বানাতে যাচ্ছিল। মহিমা বলল, বেটা, আমি পরোটা বেলে দিচ্ছি, তুমি তাওয়ায় সেকে নাও। রাধিকা বলল, আমি দুটো কাজই করে নেব মা। মহিমা বলল, আরে বেটা, আমি জানি যে তুমি সব করে নিতে পারবে, কিন্তু এই বয়সে যদি তুমি আমাকে কোনো কাজই করতে না দাও, তবে আমি অসুস্থ হয়ে পড়ব। কারণ এই বয়সে একটু হাত পা চালানো খুব জরুরি। এখন বলো, তুমি কি চাও যে আমি বিছানা ধরে নিই? রাধিকা বলল, না মাগো না, আপনার যেন আমারও আয়ু লাগে। মহিমা পরোটা বেলতে বেলতে বলল, খবরদার, এমন কথা বলো না, তোমার বয়স তো অনেক আমার মেয়ে, তাই ভবিষ্যতে আর কখনো এমন কথা বলবে না। এর মধ্যে বাচ্চারাও স্নান করে তৈরি হয়ে গেল। বাচ্চারা বলল, দুধ দাও মা। মহিমা গ্যাসের অন্য বার্নারে দুধ গরম করে বাচ্চাদের দিল এবং তাদের টিফিনও তৈরি করে দিল। ঠিক তখনই তাদের স্কুলের বাস এসে গেল এবং বাচ্চারা টাটা বাই বাই করে চলে গেল। রাধিকা বলল, মা, পরোটা তো সব তৈরি হয়ে গেছে, আপনি চাল ডাল দিন তো, আমি বেছে হাঁড়িতে বসিয়ে দিই। ঠিক তখনই অনুজ মহিমাকে ডাকল এবং বলল, একটু তোয়ালেটা দাও তো। মহিমা বলল, আমি দেখছি। ততক্ষণে তুমি ওই সবুজ তোয়ালেটা যেটা পেরেকে টাঙানো আছে গিয়ে ওকে দিয়ে এসো। রাধিকা বলল, জি মা। এই বলে রাধিকা তোয়ালে নিয়ে অনুজকে দিতে গেল। কিন্তু অনুজ রাধিকাকে দেখেই তাকে বাথরুমের ভেতরে টেনে নিল এবং তাকে নিজের শরীরের সাথে চেপে ধরল। রাধিকা বলল, কি করছেন বাবা? মা এখনই আপনাকে কি বললেন? আমি আপনার মেয়ে। অনুজ বলল, খবরদার, আমাকে বাবা বলেছিস? স্পষ্ট শুনে রাখ যে এই বাবা শব্দটি শুধু মহিমার সামনেই বলবি। বাকি তো তুই আমার রানী, আমার পরী, আমার হৃদয়ের পরী, কিছু বুঝলি? রাধিকা বলল, হ্যাঁ, আমি আপনার রানী এবং আপনার হৃদয়ের পরীও বটে, এবং এই কারণে আপনার সম্মান এখন আমার সম্মানও, আর আমি থাকতে আপনার সম্মানে কোনো দাগ লাগতে দেব না। কিন্তু আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে ছাড়া থাকতে পারব না। রাধিকা বলল, আর আমিও আপনাকে খুব ভালোবাসি এবং আপনাকে ছাড়া বাঁচতে পারব না, কিন্তু আমাদের নিজেদের সীমা বুঝতে হবে। কারণ মহিমা মা আমাদের এবং আপনার সম্পর্কের যে নতুন নাম দিয়েছেন, সেই সম্পর্কটাও আমাদের বজায় রাখতে হবে। আপনার মিষ্টি মিষ্টি বাচ্চারা আজ থেকে আমারও ভাই বোন, তাদের ভবিষ্যতও গড়তে হবে। এমন যেন না হয় যে আমাদের এই অবৈধ ভালোবাসার কারণে আপনার ঘর নষ্ট হয়ে যায় এবং বাচ্চারা বিগড়ে যায়। অনুজ, বাচ্চাদের নিয়েই সংসারও সুখী পরিবার হয়, বাচ্চাদের নিয়েই ঘরে খুশি থাকে। এই যৌবনের উন্মাদনা তো দুদিনের সুখ, কিন্তু একটি পরিবারের ভালোবাসা চিরকাল থাকে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের একটি খুবই সুন্দর আধ্যাত্মিক আনন্দ দেয়, আর এই আনন্দই প্রতিটি মানুষের লক্ষ্য হওয়া উচিত। রাধিকা বলল, আমার বাধ্যবাধকতা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, কিন্তু আমি এটা কখনো ভুলতে পারি না যে আপনিই আমার আশ্রয়। আপনি আমাকে এখানে এনেছেন, আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে মায়ের সাথে মিলিয়েছেন, আমাকে 3টি মিষ্টি ভাইবোন দিয়েছেন। অনুজ, আপনি আমার বাবার চেয়েও বেশি, আমার ভগবান। অনুজ বলল, আমাকে এত উঁচুতে তুলো না, কারণ আমি ভগবান হতে চাই না। তুমি আমাকে একজন সাধারণ মানুষই থাকতে দাও, যার কিছু ভুলও হয়। এই বলে অনুজ রাধিকার ঠোঁটে চুম্বন করে তার বুকে হাত রাখল। ঠিক তখনই মহিমা রাধিকাকে ডাকল এবং তখন বাধ্য হয়ে অনুজকে রাধিকাকে ছাড়তে হল, এবং রাধিকা আসছি মা বলে অনুজের বাহু থেকে মুক্ত হল। অনুজের কাছ থেকে বেরিয়ে আসার সময় রাধিকার বুক খুব জোরে ধড়পড় করছিল। সে তাড়াতাড়ি নিজের আঁচল ঠিক করল এবং নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করল। মহিমা আগে থেকেই রান্নাঘরে অপেক্ষা করছিলেন। এসে গেছিস বেটি? রাধিকা ফিসফিস করে বলল, জি মা। কিন্তু মহিমা ছিলেন মা, আর মা তার সন্তানের চোখে লুকিয়ে থাকা ঝড় পড়তে পারেন। তিনি রাধিকার ওপর শুধু হালকা নজর দিলেন এবং বুঝতে পারলেন যে কিছু তো একটা গণ্ডগোল আছে, তবে তিনি চুপ থাকাই শ্রেয় মনে করলেন। দিন গড়াতে থাকল, রাধিকা কাজ করতে থাকল, বাচ্চাদের সামলাতে থাকল, ঘর গুছাতে থাকল, কিন্তু অনুজের আচরণ দিন দিন বাড়তে থাকল। সুযোগ পেলেই সে রাধিকাকে ছোঁয়ার চেষ্টা করত। কখনো রান্নাঘরে একা পেয়ে তার কানে ফিসফিস করে বলতো, তুমি বোঝো না কেন আমি তোমাকে কতটা ভালোবাসি। রাধিকা তাকে বারবার বোঝাত, অনুজ, এটা ভুল, মহিমা মা আমাকে মেয়ের মর্যাদা দিয়েছেন, আপনি এমন করবেন না। কিন্তু অনুজের চোখে না ছিল লজ্জা, না অপরাধ, সে কেবল এক অন্ধ বাসনায় জ্বলতে থাকছিল। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ত,
মহিমা ক্লান্ত হয়ে শুয়ে পড়ত, কিন্তু রাধিকার ঘুম উধাও হয়ে গিয়েছিল। তার ভয় ছিল অনুজ না জানি কোনো রাতে তার ঘরে চলে আসে। এক রাতে সে ঘাবড়ে গিয়ে মহিমার ঘরে এসে পালঙ্কের কাছে বসে পড়ল। কি হয়েছে বেটি? মহিমা উঠে বসলেন। রাধিকা কেঁদে উঠল। মা, আমার ভয় লাগে, আমার ভাইয়ের মতো আবার কেউ আমাকে কষ্ট দেবে না তো? মহিমার যেন হৃদয়ে গভীর আঘাত লাগল। তিনি রাধিকার মাথা নিজের বুকে টেনে নিলেন। বেটি, যতক্ষণ আমি আছি কেউ তোমাকে ছুঁতেও পারবে না। কিন্তু মহিমারও এখন অস্থিরতা শুরু হয়েছিল। রাধিকার প্রতিটি ভয়, প্রতিটি কম্বিত শব্দ কোথাও না কোথাও সত্যের দিকে ইঙ্গিত করছিল। একদিন সত্যিটা সামনে এলো। সকালটা প্রতিদিনের মতোই শুরু হলো। মহিমা বাজারে গিয়েছিলেন, বাচ্চারা স্কুলে চলে গিয়েছিল। বাজিতে ছিল শুধু অনুজ আর রাধিকা। অনুজ সুযোগ পেয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। আজ বলো, তুমি কি সত্যি আমাকে চাও নাকি চাও না? রাধিকা পিছিয়ে গিয়ে বলল, অনুজ, দরজা খুলুন, আপনি পাগল হয়ে গেছেন। অনুজ তার হাত ধরল। রাধিকা বারবার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকল। না, এটা ভুল। ঠিক তখনই বাইরে থেকে দরজা খুলল। মহিমা দাঁড়িয়েছিলেন, চোখে যেন আগুন আর হাতে ঘরের ডান্ডি। অনুজ! তার কণ্ঠস্বর গর্জে উঠল। অনুজ সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। মহিমা রেগে গিয়ে বললেন, এসব কি করছিলি তুই? এটাই কি কারণ ছিল যে তুই একে বাড়িতে এনেছিলি? বল, আমার মেয়ের সাথে এসব? অনুজ হতবম্ব হয়ে গেল। আমি? মা, আমি? মহিমা বললেন, চুপ, একটাও কথা বলিস না। আজ তুই সব সীমা পার করে দিয়েছিস। রাধিকা ভয়ে কাঁপছিল। মহিমা তাকে ধরে নিজের পেছনে সরিয়ে নিলেন। অনুজের সত্য আর তার পতন। মহিমার চোখে জল ছিল। আমি তোকে বাবা বানিয়েছিলাম, আর তুই মেয়ের দিকে নজর দিলি? লজ্জা করল না? অনুজের কাছে কোনো উত্তর ছিল না। তার কামনা, মোহ আর পাগলামি সব শেষ করে দিয়েছিল। সেই রাতে মহিমা সিদ্ধান্ত নিলেন, রাধিকা, এখন তুই এই বাড়িতে থাকবি না, আর আমিও এই লোকটার সাথে থাকব না। তুই আমার সাথে চলবি, অনেক দূরে, যেখানে কেউ তোকে ছুঁতেও পারবে না। অনুজ তাকে থামাতে চাইল। আমাকে ক্ষমা করে দাও। মহিমা দৃঢ় কণ্ঠে বললেন, ক্ষমা করে দিতাম? পুরুষ হয়ে অত্যাচার করতে এসেছিস? এমন মানুষকে মা ক্ষমা করে না। মহিমা সন্তানদের সাথে নিলেন এবং রাধিকাকেও নিয়ে সেই বাড়ি ছেড়ে তার বোনের কাছে চলে গেলেন। অনুজ ধীরে ধীরে একা হয়ে গেল। সন্তানরা তার থেকে দূরে, স্ত্রী দূরে, রাধিকা দূরে। সে ভেঙে গিয়েছিল। কিন্তু রাধিকা, সে এখন আর ভয় পেত না। মহিমার ছায়া তার সাথে ছিল। ধীরে ধীরে সে পড়াশোনা শুরু করল, তারপর চাকরি পেল। বাচ্চারা তাকে দিদি নয়, তাদের আসল বোন মনে করত। এবং একদিন মহিমা বললেন, বেটি, এখন তুমি আবার বাঁচো, ভগবান তোমাকে নতুন জীবন দিয়েছেন। রাধিকার চোখে জল ছিল। হ্যাঁ মা, এখন এই জীবনটা আমার নিজের। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটি গভীর এবং সত্যিকারের শিক্ষা পাই। জীবনের সম্পর্ক শুধু রক্তের হয় না, সম্পর্ক বিশ্বাসের উপরও তৈরি হয়। আর যেখানে বিশ্বাস ভেঙে যায়, সেখানে বড় থেকে বড় সম্পর্কও ভেঙে চুরমার হয়ে যায়। রাধিকা অত্যাচার সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে এবং আপনজনের ভুলের মূল্য দিয়েছে। কিন্তু সে এটাও প্রমাণ করেছে যে অসহায়তা কোনো মানুষের পরিচয় হতে পারে না। যদি পাশে মহিমার মতো সত্যিকারের মানুষ পাওয়া যায়, তবে ভেঙে যাওয়া মানুষও আবার উঠে দাঁড়াতে পারে এবং জীবনকে একটি নতুন অর্থ দিতে পারে। এই গল্প শেখায় যে কোনো বাড়ির আসল ভিত্তি টাকা বা জাঁকজমক নয়, বরং হল সংস্কার, সম্মান এবং একে অপরের প্রতি মর্যাদা। যেখানে এই অনুভূতিগুলোকে সম্মান করা হয়, সেখানেই ঘর স্বর্গের মতো হয়ে যায়। এবং যেখানে মর্যাদা ভেঙে যায়, সেখানে সম্পর্ক নরকের চেয়েও খারাপ হয়ে যায়। অনুজের একটি ভুল কামনা তাকে একা করে দিল, অথচ রাধিকার সততা, তার পবিত্রতা এবং তার দৃঢ়তা তাকে নতুন জীবনের দিকে নিয়ে গেল। বন্ধুরা, আশা করি